জনাব পান্না, আমি প্রথমে যে প্রসঙ্গটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই সেটা হলো, আমরা দেখলাম যে আজকে এই বিএনপি সরকার একটা আদেশ দিয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে যার বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহ, হয়রানিমূলক মামলা, সেরকম 1006টা মামলা তারা প্রত্যাহারের জন্য অনুমোদন দিয়েছে সরকার। তো রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এটা তো থাকা উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 1006টা মামলা যে রাজনৈতিক এবং হয়রানিমূলক, এটা এই কয়েকদিনের মধ্যে কিভাবে, কি প্রক্রিয়া এটাকে নির্ধারণ করা হলো, নাকি এই প্রক্রিয়া, এই যে দ্রুততার সঙ্গে এতগুলি মামলা নির্ধারণ করা হলো, এর মধ্যে দুই একটা মামলা কি আসলে জেনুইন মামলা নেয় নাই, যদি থেকে থাকে সেগুলো কি এখানে পার হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি হয়রানিমূলক মামলায় প্রত্যাহার করেন, হয়রানিমূলক মামলা অথবা রাজনৈতিক মামলা গত, যেমন ওই ফ্যাসিস্ট আমলে 17 বছরে হয়েছে, তো গত 17 মাসেও তো হয়েছে। আমরা দেখেছি অবশ্যই। হত্যা প্রচেষ্টার নামে 200-250 জন লোকের উপর একটা মামলা হয়ে গেছে। আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কি হয়রানিমূলক মামলা না? তো এই যে বিষয়টা, সরকারের এই যে আচরণটা, এই আচরণটা কি আপনি কি মনে করেন? আপনি আশা করেন সরকার আবার একটা আদেশ দিবে গত 17 মাসের জন্য, নাকি কেবল নিজের লোকজনগুলিকে ওরা ছাড়িয়ে নেওয়ার জন্য করছেন? এবার আপনার মূল্যায়নটা কি? মাসুদের বিষয় হচ্ছে যে আপনি যে প্রথমে মানে শেষে যে অংশটা বললেন প্রশ্ন আকারে, যে ওটাই ম্যাটার করছে। এই যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হলো বা ভবিষ্যতে আরো হবে, এগুলোতে আমরা বিন্দুমাত্র বিস্মিত হচ্ছি না, অবাক হওয়ারও কিছু নেই, এটি প্র্যাকটিস। মনে করুন যে 1-11 সময় যে মামলাগুলো হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, 1-11 সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার এলো 2009 সালে, ওথ নিল, সরকার গঠন করলো, তারা এসে কিন্তু নিজেদের গুলোই শুধু প্রত্যাহার করেছিল। বিএনপির নামে যেসব মামলাগুলো ছিল বিএনপি নেতাদের নামে, সেগুলো বহাল তবিয়তে থাকলো, সেগুলো সেই মামলাগুলো রান করলো। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক একই ধারাবাহিকতায় বিএনপি এখন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 18 মাসে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির। মির্জা ফখরুল থেকে শুরু করে আরো যারা আছে, তাদের অনেকের নামে যে মামলাগুলো ছিল ইউনূস সরকারের সময়, এগুলো অনেকগুলোই প্রত্যাহার করা হয়েছে। এখন আবার যা যা ছিল অবশিষ্ট, সেগুলো আবার প্রত্যাহার করা হচ্ছে। এটাই স্বাভাবিক, এতে হওয়ার কথা এবং হয়েছে, এতে আমরা অবাক হচ্ছে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নামে নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, কিংবা শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর কি হবে? ওটাই হচ্ছে ভ্যালিড কোশ্চেন, ওটাই এখন প্রতিটি মানুষের মনে প্রশ্ন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত মানে 3-4 দিনে যা দেখিয়েছেন, আমরা অনেকেই আশাবাদী হওয়ার চেষ্টা করছি। কতটুকু তিনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা সময়ই বলে দিবে। আমরা এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, আমরা প্রশ্নের জায়গা থেকে বলতে চাই, এই 18 মাসে অসংখ্য মামলা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তার ভিতরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। আমি তো নিজে কারাগারে থেকে এসেছি। মুক্তিযোদ্ধাদের নামে মামলা করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। এগুলো তো সব ফেক মামলা, সব গণহারে মামলা হয়েছে, মানে হত্যা মামলায় অনেককে যেখানে সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই 12 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত পেন্ডিং মামলা যাচ্ছিল, যাদের জামিন হচ্ছিল, আবার পেন্ডিং মামলা। আপনি হয়তো এরকম এর মধ্যে শুনেছেন যে পিডাব্লিউ নামে একটি শব্দ এই মুহূর্তে কারাগারে যারা আছেন তাদের কাছে আতঙ্ক। যে 2-4-5টা মামলা হয়েছে, মামলার জামিন হয়েছে, কোন কোন মামলা 4 লাখ 5 লাখ, কোন কোন মামলায় 8 লাখ 10 লাখ টাকা খরচ করে এক একজন মামলা থেকে জামিন হচ্ছে, বেল বন্ড যাচ্ছে জেল গেটে। যাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর চলে যাচ্ছে যে অমুকে তো, সে মাসুদ কামাল, সে মঞ্জুর আলম পান্না, অমুকে জামিন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হবে কিনা। মানে কতটা অমানবিক একটা বিষয় চলছে। তখন সাথে সাথে ডিসি প্রসিকিউশন, যিনি আদালতের দায়িত্ব, মানে আদালত যে থানা থাকে সেই থানার দায়িত্বে, অথবা সংশ্লিষ্ট থানা, সে আপনার শাহবাগ থানা বা শ্যামলী থানা, শেরেবাংলা থানায় যে মামলাগুলো আপনার নামে রয়েছে বা আমার নামে রয়েছে, এগুলোতে জামিন পেয়েছি, আবার ওখান থেকে আবার পেন্ডিং মামলা দেওয়া হচ্ছে। ওই যে সে যাত্রা বাড়িতে
2000 লোক একসঙ্গে হইয়া অমুকের উপরে আক্রমণ চালায়, ওই 2000 লোকের মধ্যে আপনার আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভৌতিক সব মামলা যাচ্ছে। এই মামলাগুলো কি হবে? এবং এটা তো স্পষ্ট, হ্যাঁ, 2024-এর আন্দোলনের আগে পরে অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। যেই করুক, সে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী করুক বা তৎকালীন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোক, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে ওই অভ্যুত্থানের আগে এবং পরে তৃতীয় একটি শক্তি তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব হত্যা মামলায় হাজার হাজার মানুষকে জড়ানো হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকানো যা হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা, আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, টাকা দিবা, 5 লাখ 10 লাখ, যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানোর কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হয়েছে, তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন, এগুলো আমরা আশান্বিত হচ্ছি। কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরাপরাধ, নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরাপরাধ মানুষগুলো জেল খাটছে, স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে, তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর, যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। কারণ আপনার বিরুদ্ধে তো মামলা আছে, এটা তো সম্পূর্ণ হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি জামিন পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। এই মামলা আপনার কিন্তু আদালতের চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মামলা প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে তার মুক্তির সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিট কোনো বেশি থাকে না। নির্বাহী আদেশে একেবারে 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তার থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাকে আমি অন্য একটা প্রসঙ্গে আসি, গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিরোধ করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ না, এটা বলা যাবে ওটা বলা যাবে না,
এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য মানে কি বলে শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা এস্টাবলিশড হয়ে যায় সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু হিন্দি শব্দ যাই এস্টাবলিশড হয়ে যাক না কেন, ভাষা কিন্তু শব্দ মানে সমৃদ্ধ হয়। ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে যে এই যে ইনকলাব ইনকলাব মঞ্চ, জুলুম মজলুম ইনসাফ ইত্যাদি ইত্যাদি, তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইন্টেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে, অটোমেটিক্যালি এই যে ইনকলাব শব্দ তো, হ্যাঁ, যেমন একটি প্রধানতম কি বলি একটা পত্রিকার কথা আমরা বলতে পারি, দৈনিক ইনকলাব, হ্যাঁ, হয়েছে তো। আওয়ামী লীগ তো বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো এস্টাবলিশ হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আজকে আছি না, আমরা, সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকিলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনোটাই আমাদের দেশের শব্দ নয়। বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ। তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি, আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ মজলুম জুলুম ইনকলাব মঞ্চ ইত্যাদি আজাদি, এই যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে কেন? এখানে একটি ইন্টেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে বা মিশিয়ে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে, হয়েছে তো, এই 18 মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটিকে বলা হয়, অথবা জামাতে ইসলাম, তারা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, পাকিস্তানি ভাবধারা স্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো স্টাবলিশ হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে, সেখানে এসব শব্দ চলবে না, আমি তার সঙ্গে একমত। এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, তিনি যেটিকে মেন করেছেন আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মেন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল যখন কিনা আপনার 47 থেকে সবকিছু নিয়ে আসছে, 71-কে ম্লান করে দেওয়ার চেষ্টা চলছে, 24-কে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না, কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার, এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদি, তাই না? নাম করা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি মানে আমরা যতক্ষণ এই যে বড় বড় যে পত্রিকাগুলো আছে, ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলে না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কোনো কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকলাবের কথা বলছে, আপত্তি ওখানে। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইন্টেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসনাত আব্দুল্লাহর এটার পরে আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। হুম, আবার হুম, সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে হুম, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন?
মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই আমি আরেকটা অবশ্যই কথা বলি, এটা হ্যাঁ যদি স্লোগান হয়, ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়নটা বলি, একটু আপনার হুম, সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে। না তাহলে কেন ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে হ্যাঁ, ভগৎ সিং অন্যতম নেতা, ইনকিলাব জিন্দাবাদ বলতেন, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল। হ্যাঁ এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ, এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে শেখ হ্যাঁ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? হুম, এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে চাকরি চলে যায় হুম, কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা স্টাবলিশ করার একটা চেষ্টা অপচেষ্টা সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না, সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি, এই আবারও বলি এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই, আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন এই যে ইন্টেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার মানে কত শব্দ রয়েছে, সংস্কার, সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আহ, আহ, ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুরু, যে তাৎপর্য, এটাও তো এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায় কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে 15.5 বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো 18 মাসে, 18 মাস, মানে কি বলে, প্রথম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে, আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন। সন্তোষ, তাকে এসআই arrest সন্তোষ। করা হয়েছিল, পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য। তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম হুম, কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো, আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি বিটকয়েন, বিটকয়েনে আসিফ মাহমুদ সজীব এই ভুঁইয়া বিটকয়েনটা ক্রিপ্টো টাকা। কারেন্সি হ্যাঁ, একই আমি জিনিস। সেটাই বলছি, আমি সেটাই হ্যাঁ, বলছি বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আহ, আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে, আমরা ওইগুলোকে পাত্তা দেইনি এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ, ভারত কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই
কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিতও হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেসব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন আপনি, দেখবেন আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়। সে যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়, নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, 40 লাখ টাকা, আপনি সারা জীবনে 40 লাখ টাকা একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি 10 লাখ টাকা একসাথে দেখেননি আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, সে 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে ওইখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো, ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট পড়ছিলাম, যদিও সেটি আওয়ামীপন্থী পত্রিকা। এটি বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে, কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে, এটা আমি দেখেছি। সেখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে 9,000 কোটি টাকার, 6 নয়, 9,000 কোটি টাকার, মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে 7 লাখ টাকা। যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার 1,20,000 টাকা, 7 লাখ টাকা করে দেখানো হয়েছে। সেখানে 1,000 না 3,000 কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদি ইত্যাদি আরো অনেক খরচ হয়েছে। 13,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেটি এক ধাক্কায় 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে 9,000 কোটি টাকা। এরকম অনেক অনেক জিনিস বের হবে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, এগুলো বের হবে। আহ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময়, সে কথা এখন সত্য, এগুলো সত্য। কোনো কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, তার কাজ কি ছিল, কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি। হ্যাঁ, এদের রাইট, উপরে হ্যাঁ। রাইট। ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয় সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই, যদি এগুলো কোনো তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করে তারা ক্ষমতায় এসেছে, এই জন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি, উড়ো উড়ো উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি কোন এক সোর্স থেকে শুনেছি, আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য। এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এম্বার্গো দিয়ে রাখা হয়েছে, উপদেষ্টা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি, এটি কতটুকু কার্যকর হবে জানি না, এই যদি দাবি হয়ে তো আমি থাকে। অনেকদিন ধরে করে আসছি। এই দাবি হ্যাঁ, তো আমি অনেকদিন ধরে করছি, আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদেরও আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজটা বের হয়ে গেল, তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেকে যাওয়ার অপেক্ষায় আছে, এটুকু আমরা নিশ্চিত কোনো ভুল নেই, পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের তো বর্ডার ছিল, ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে যদি সত্যি সত্যি তারেক রহমান এই ধরনের কোনো ব্যবস্থা নেয়? শরীফ ভাই, আমি সরাসরি কতগুলো পয়েন্ট আসে, যেহেতু আপনাকে অনেকদিন পরে পেলাম এবং এই সরকার আসার পর আপনার সঙ্গে আমার একবারও বসা হয়নি। আজকে তো সরকার আসলো, প্রায় 10 দিন হয়ে গেল। জি। 10 দিনে আপনি সরকারের কেমন দেখছেন? আপনার প্রত্যাশার সঙ্গে কতটুকু প্রাপ্তির মিল ঘটছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম জায়গাটা, আমরা 1.5 বছর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর্বে ছিলাম। সেই জায়গাটা আসলে
আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই হয়নি, আবার অনেক ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এতটা অদক্ষ, এতটা অযোগ্য, প্রতিশোধ পরায়ণ এবং মূল এজেন্ডার বাইরে এসে অন্য কাজগুলো করবে, এটি আমাদের প্রত্যাশিত ছিল। নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা নিয়ে আমাদের নানা ধরনের সংশয় সন্দেহ ছিল, তবে একটা জায়গায় সরকারকে সফল বলতে হয়, নির্বাচনের রক্তপাতটা হয়নি, কিন্তু ফলাফলের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এক ধরনের ধোঁয়াশা আছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কয়েকজনের নাম বলেছিলেন, যে ইন্ডিকেট করেছিলেন একটি দলকে যারা পার্লামেন্টে আসবে এবং তার কথা প্রায় মিলে গেছে, তারা সবাই এমপি হয়েছে। এটি বেশ বিস্ময়কর, তিনি কিভাবে জানলেন? এবং এই ঘটনাগুলো নির্বাচন সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি করেছে, অথবা এগুলো নিয়ে প্রশ্ন করা যায়। সরকারের যে জায়গাটা, নতুন সরকার, আমি বিএনপির শাসন আমরা এর আগে দেখেছি, তাদের অভিজ্ঞতাও আছে, সমালোচনাও আছে। আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তায় নেমে আমরা অনেক ঘটনার প্রতিবাদ করেছি। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, রাষ্ট্র পরিচালনায় আমাদের পুরনো কতগুলো রীতি, যেগুলো এক ধরনের ফিউডাল বার্তা বহন করত, সেই জায়গাগুলো তিনি ভেঙে দিচ্ছেন। শাসক, প্রধানমন্ত্রী বা এই পদগুলোতে যারা বসেন তারা রাজা, বাকিরা প্রজা, এই জায়গাটা তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন, এটা হলো একটা বার্তা। আবার বিএনপি কিন্তু কোনো রেজিমেন্টেড পার্টি না। সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তিনি যেভাবে বলছেন পুরো দলটা সেভাবে চলছে, এটাও আশা করা সম্ভবত ঠিক হবে না। তবে চেষ্টাটা তাদেরকে করতে হবে। তাদের কর্মীরা যদি তার সরকারকে সহযোগিতা না করে, তাহলে প্রধানমন্ত্রী যতই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবর্তনের চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হবে না। আমার সেই চেষ্টাটাকে আপনি লক্ষ্য করছেন? আপনি যে কথাটা বললেন, যে ওই চেষ্টাটা কি তার কর্মী অথবা তার নেতা অথবা তার যারা নাকি মানে মাঝারি স্তরে যে নেতা যারা আছেন, তাদের মধ্যে কি আপনি লক্ষ্য করছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, প্রধানমন্ত্রী ওই প্রচলিত প্রোটোকল নিচ্ছেন না রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে। উনি ঘোষণা করেছেন উনি নিজের গাড়িতে চলবেন না, মানে সরকারি গাড়িতে চলবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের তেল ব্যবহার করবেন, তেল নিজে কিনবেন। এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো কি ওনার অন্যান্য মন্ত্রীদের মধ্যে কোনোভাবে আপনি সংক্রমিত হতে দেখেছেন? আমি ওই জায়গাটায় আসছি। তার যে বার্তাটা তার দল সব জায়গায় যে গ্রহণ করছে, এটা আমার কাছে মনে হয়নি। কিশোরগঞ্জে একজন উপজেলা সভাপতি, উপজেলা পর্যায়ে তিনি সর্বোচ্চ নেতা, আমি তার অংশটা বলছি, সরকারের অংশটা পরে বলব। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা প্রশস্ত করছেন। অর্থাৎ সরকারের যে বার্তাটা, তার দল যে বার্তাটা দিচ্ছে, একজন উপজেলা সভাপতি সেই বার্তাটা রিসিভ করছেন না, গ্রহণ করছেন না। আবার সরকার তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করেছে। সরকার বার্তাটা দিচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সেটি গ্রহণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারা মাত্র দায়িত্ব পালন শুরু করেছেন, তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা জায়গা, তাদের কেউ কেউ কথাবার্তার ভেতর থেকে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি যদি শুরুতেই সতর্ক না হন, এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা ঘরের মধ্যে যখন আগুন লাগে
তখন কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় আগুনটা লাগে, তারপরে আস্তে আস্তে সেটি বিস্তৃত হয়। জি। পুরো ঘরটায় কিন্তু কখনো একসাথে আগুন জ্বলে ওঠে না। শুরু থেকেই আমরা চাই যে এই জায়গায় সরকার কঠোর হবে। গতকালকে হান্নান মাসুদের উপরে একটা হামলার ঘটনা দেখলাম। আমরা তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি, কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার রক্তাক্ত হবে এবং সরকারি দলের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এটি আমাদের কাছে প্রত্যাশিত না। তাদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, তার প্রতিকার করার মাধ্যম আছে। আমরা চাইব সরকার সেই কাজটা করবে। আপনি যে প্রশ্নটি করেছেন, তার সহকর্মীরা, তার দলের কর্মীরা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তাটা এখন পর্যন্ত তারা আত্মস্থ করতে পেরেছেন। আমরা একটা জিনিস আমি বলি, আপনি খেয়াল করেছেন একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড, উনি এর মধ্যে একটা পত্রিকা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই রাষ্ট্রপতিকে কেন ইন্টারভিউ দিলেন এটা নিয়ে জামাতে ইসলাম অথবা এনসিপি বেশ দুঃখিত এবং উষ্মা প্রকাশ করেছেন। আবার রাষ্ট্রপতিকে কেন তারেক রহমান সম্মান দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এটা নিয়েও তাদের অনেক আপত্তি। এই যে মানসিকতার একটা দূরত্ব দুই পক্ষের মধ্যে, এই রাষ্ট্রপতিকে সম্মান দেখানোটার সঙ্গে তাদের দুঃখিত হওয়ার কি কারণ থাকতে পারে, অথবা যেহেতু যতদিন উনি রাষ্ট্রপতি আছেন ততদিন উনি কি করবেন, এই যে বিষয়গুলো, এই পার্টটাকে আপনি রাষ্ট্রপতির পার্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, আওয়ামী লীগের রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই আওয়ামী লীগ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের মধ্যে সম্ভবত একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ জায়গায় আছেন, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারের মধ্যে। আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কোনো না কোনো অংশ অবশ্যই তার উপরেও যায়, কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা এবং দাবিও ছিল, তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়নি। তার অর্থ হচ্ছে আপনি তাকে ওই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে রেখে যেহেতু দিয়েছেন, সুতরাং তাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে, তার স্বাভাবিক কাজ করার সুযোগটা দিতে হবে। যেহেতু আপনি তার অতীতের ঘটনাগুলো, দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, জুলাই হত্যাকাণ্ডের সময়ে তার যে নীরবতা, সবকিছু দেখার পরেও, সুযোগ থাকার পরেও যেহেতু তাকে সরাননি, সুতরাং এখন তাকে কোথাও যেতে দেবেন, কোথাও যেতে দেবেন না, এটা অগ্রহণযোগ্য এবং এটা এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতাও বলা যায়। কারণ কিন্তু এই কাজটা তো পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত করেছে, বারবার করেছে, এবং সে ব্যাপারে রাষ্ট্রপতি অভিযোগও দিয়েছে। তো ওই করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি মানে অভিযোগ উত্থাপন করা যায় কিনা? অবশ্যই অভিযোগ উত্থাপন করা যায় এই গ্রাউন্ডে যে আপনি ব্যক্তিকে অপমান অথবা অপরুদ্ধ করেননি, আপনি একটা প্রতিষ্ঠানকে অপমান অথবা অপরুদ্ধ করছেন, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই কাজটা যারা করেছেন তারা গায়ের জোরে করেছেন, তারা মবকে ব্যবহার করে করেছেন, এবং রাষ্ট্রপতির সাথে তিনি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলেও একই ঘটনা বলতাম আমরা। নতুন যদি কেউ আসে তার সাথেও যদি এই ধরনের আচরণ হয়, আমরা এখনো রেফারেন্স হিসাবে AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গটি আমরা আনি। সুতরাং আমরা বলবো যে কাজটি করা হয়েছে এটি সঠিক করা হয়নি, এবং আমি এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব থেকে বেশি দায়ী করব, এই কারণে যে একজন সম্মানিত মানুষকে নানাভাবে হেনস্থা করার যে মর্ম যন্ত্রণা, এটি তিনি জানেন। আওয়ামী লীগ সরকার তার উপরে
কখনো কখনো অন্যায় অবিচার করেছে, এটি আমরা শুনেছি। সুতরাং তার হৃদয়ের যে রক্তক্ষরণটা আছে, স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং সাংবিধানিকভাবে একটা পদের যিনি হোল্ড করছেন, তার সাথে ডক্টর ইউনূসের সরকার, তার প্রেস উইং অথবা তার সহকর্মীরা যে আচরণটি করেছে, এটি কোনোভাবেই ক্ষমা করা যায় না। আমার প্রত্যাশা যদি বলেন, আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামাতের আচ্ছা, যে প্রতিক্রিয়া, জি জি, বলেন বলেন। জামাত জামাত প্রতিক্রিয়া ছিল। এক ধরনের ঘৃণা ছড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। তারা বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তা ভঙ্গ করছেন। আমি তাদের দু একজনের কাছে দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছি, আজ থেকে 2 মাস আগে আপনারা যখন বলেছিলেন উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের টেলিফোন আলাপ আমাদের কাছে আছে, আপনারা তো ক্ষমতায় ছিলেন না, আপনারা একটা রাজনৈতিক দল ছিলেন, মন্ত্রীরা কাদের সাথে আলাপ করে সেই টেলিফোনের কথোপকথন আপনাদের কাছে থাকা মানে হলো আপনারা রাজনৈতিক দল হিসাবে এই কাজটা কি আইনত আইন সিদ্ধভাবে করেছিলেন কিনা। সেই দলটি এখন এসে গোপনীয়তার কথা বলছে, যারা মন্ত্রীদের টেলিফোন আলাপ হয়তো আড়ি পেতে অথবা ভেতর থেকে সংগ্রহ করত, তারা এসে রাষ্ট্রপতি তার গোপনীয়তা ভঙ্গ করছে, এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। এটি খুবই হাস্যকর। আচ্ছা, আমরা এর মধ্যে সরকারের কিছু কর্মকাণ্ড দেখলাম, যে আলোচনাগুলো নিয়ে, সরকারের কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেক হয়তো এই আলোচনাগুলো করছে, এই কারণে তারা সরকারের কাছ থেকে এই ধরনের মানে আচরণ হয়তো প্রত্যাশা করেন। তার মধ্যে একটা আমি যদি গোটা দুয়েক বলি, যেমন একটা হলো যে আপনার 6টা সিটি কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ দেওয়া প্রশাসক হিসাবে, এই কাজটাকে আপনি কি হিসাবে দেখেন? আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে এই চেঞ্জটা, মানে ওনাকে ওখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো ঘোষণা পেলাম না, কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে। এই বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসি। বিএনপি রাজনৈতিকভাবে যে বার্তাটা দিতে চাইছে দেশের মানুষকে, সেই বার্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ, এটি কোনোভাবেই মানানসই না, এটি যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নরকে যে গ্রাউন্ড থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে, অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে না। এবং এটি শুধুমাত্র আমাদের এখানে না, এই বার্তাটি তো সারা পৃথিবীতে যাবে। একটা দেশের ব্যাংক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি কাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ জানতে চাইবে। সুতরাং এটি আমাদের ইমেজ বাড়ালো না। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আমি এটিকে আরো অ্যালার্মিং মনে করি। আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তবে এটি চাই পাবলিক যে প্রত্যাশাটা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন এবং এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুলটাকে ক্ষমা করা যায়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি, হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আসলে ইলেক্টেড স্থানীয় সরকার চাই, কিন্তু কতগুলো প্রেক্ষাপট আছে যখন আপনি চাইলেও সেটি করতে পারবেন না। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন তারিখ নির্ধারণের সময় বলা হয়েছিল যে এরপরে রোজা, তারপরে ঈদ, বর্ষাকাল, এই সব কারণে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো না, সে কারণে রোজার আগে আমাদেরকে করতে হবে। তাহলে জাতীয় নির্বাচন যদি করতে না পারেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগটা নেই, কারণ এই বিষয়গুলো তো বিবেচনায় থাকতে হবে। তাহলে স্থানীয় সরকারটা কিভাবে চলবে? দুটো মাধ্যম, একটা হচ্ছে আপনি আমলাদেরকে দিয়ে চালাতে পারেন, আর একটা হচ্ছে নির্দলীয় লোকজনকে বসিয়ে চালাতে পারেন। আমরা জনাব এজাজ সাহেব তো নির্দলীয় মানুষ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছিল খুব
সত্য কথা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এই জায়গাটায় নির্দলীয় নিরপেক্ষ লোক বসালে কি হতে পারে? গত সরকারের যে সমস্ত উপদেষ্টা সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি পড়েছে, তার একজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সুতরাং নিরপেক্ষ গণ অভ্যুত্থানের কমান্ডার, তাদেরকে দায়িত্ব দিলে কি পরিণতি হয়, এটি খুব সুখকর না। বিএনপি যাদেরকে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই জামাত থেকে এনসিপির কাউকে এনে সে এখানে দায়িত্ব দেবে না। আমলারা পাবলিকের সাথে তাদের সংযোগ কম, সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত অফিসে থাকেন, এরপরে জনগণের সাথে তার কোনো সংযোগ থাকে না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তার অনেক রকমের সীমাবদ্ধতা থাকলেও আচ্ছা, তাহলে এখন আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল লিডারকে দেওয়াটা তাহলে একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে কাউন্সিলরদের কি হবে? জনগণ কিন্তু মেয়রের কাছে যায় না, জনগণ যায় কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর পদগুলোতে কি বিএনপির থানা কমিটির সভাপতি সেক্রেটারি এখানে বসানো হবে? এই জায়গাটায় যতটা নিরপেক্ষতা অবলম্বন করা যায়, জনবান্ধব লোকজনকে নিয়ে আসা যায়, কারণ ব্যাপারটা একটা বাস্তবতা। এই মুহূর্তে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারছেন না, যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট। করতে না পারার কি আছে আপনার মনে? ঢাকা শহরে নির্বাচন করলে সমস্যাটা কি? আপনি যেটা বললেন যে বৃষ্টি বাদল অমুক তমুক, এই বৃষ্টি বাদল তো গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য, ঢাকা শহরের সমস্যাটা আপনি এখন শুধুমাত্র আপনি কি ঢাকা সিটি কর্পোরেশন করতে চান, নাকি বরিশাল সিটি কর্পোরেশনও করতে চান? না, বরিশাল আলোচনা হচ্ছে না, অনেক 6টার মধ্যে কোনো বরিশাল নাই, 6টার মধ্যে ঢাকা আমাদের বাইরের খুলনা আছে, অথবা আপনার সিলেট আছে। সমস্যা কোথায়? ইলেকশনে আপনি যে প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনটা রোজার আগে শেষ করলেন, এই প্রেক্ষাপট তো বদল হয়নি। আমি ওই আসপেক্ট থেকে বলছি, প্রেক্ষাপটটা আপনার বদল হয়। ওই প্রেক্ষাপটটা এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে। করে না, কারণ আগে যেমন ছিল যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, ডুবে যেত, বন্যা হতো। তো এই জায়গায় সিটি কর্পোরেশনের কিন্তু বন্যা নাই, ইলেকশন করা যাবে না কেন? আর দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলি, সিটি কর্পোরেশনটা অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে বন্ধ করে দিল, যে এগুলো আওয়ামী লীগের লোকজন আসছে, সেটা তো যারা নাকি নৌকা প্রতীক দিয়ে করছে সেগুলি বলতে পারেন। কিন্তু কাউন্সিলর এরা তো নৌকা প্রতীকটা করে না, তারা তো কোনো প্রতীক ছাড়া। কাউন্সিলর ইলেকশন হচ্ছে নির্দলীয়। আমি তো মনে করি যত কাউন্সিলর ছিল তাদেরকে বরং ব্যাক করানো দরকার আপাতত কাজ চালানোর জন্য, ইলেকশন না হওয়া পর্যন্ত। এই কাজটা ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে করতে পারে। মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, নির্বাচনটা যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে, আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, বিএনপি দলীয় লোকজনকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে, তার মানে যে বিএনপি দণ্ডনীয় অপরাধ করছে, এই যে কনসেপ্টটা, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে। কারণ যেহেতু সরকার বিএনপির, তার লোকজনগুলোকে সে বসাবেই। কিন্তু একই সাথে এটাও বলি যে আপনি অনন্তকাল অপেক্ষা করা যাবে না নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা 4 মাসের মধ্যে নির্বাচনটা শেষ করব, আমরা 3 মাস পরে নির্বাচনটা শেষ করব। এখানে কিন্তু একটা নৈতিক বিষয় আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা উত্তরের যাকে প্রশাসক নিয়োগ করা হলো, ওই ভদ্রলোক তো উত্তরের অন্তর্ভুক্ত একটা নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়ে হেরে গেছে, ঠিক আছে? তার মানে ওই একটা অঞ্চলের লোকই, ওই অঞ্চলের জন্য বিএনপি হাইকমান্ড তাকে যোগ্য মনে করেছিল, কিন্তু জনগণ মনে করেনি, জনগণ তাকে ভোট কম দিয়ে হারিয়ে দিয়েছে। সেই লোককে আপনি ওই এলাকা সহ আরো কয়েকটা নির্বাচনী এলাকার মেয়র বানাই দিলেন। তো এটা তো জনগণের প্রত্যাশার সঙ্গে মিলল না। শুধুমাত্র তাই না, আপনি জনগণের জনমতটাকে ওন করছেন না, রেসপেক্ট করছেন না, এই বার্তাটাও যায়। আবার রাজনৈতিক সরকার কখনো কখনো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা দলের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন জায়গায় নেতাদেরকে রিহ্যাবিলেট করে, আমি শব্দটা ব্যবহার করছি। আপনি খুলনাতে
নজরুল ইসলাম মঞ্জু খুলনার মানুষের কাছে খুবই সজ্জন হিসাবে পরিচিত। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন, তার প্রতিপক্ষ কষ্ট পেয়েছে নজরুল ইসলাম মঞ্জুর পরাজয়। নজরুল ইসলাম মঞ্জুকে দায়িত্বটা যা দেয়া হয়েছে, আমার ধারণা এর ভেতর থেকে পাবলিক অনেক বেশি সাপোর্টটা তার কাছ থেকে পাবে। ব্যক্তি টু ব্যক্তি কিন্তু ভ্যারি করে, তার যে ইমেজ এবং জনগণের সাথে তার যে সংযোগ, তিনি অনির্বাচিত হলেও যতটুকু সময় দায়িত্ব পালন করবেন তুলনামূলকভাবে মানুষকে তিনি কাছে যেতে পারবেন। আপনি অনির্বাচিত এই যে সিটি কর্পোরেশন, এটি অনন্তকাল রাখা যাবে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করতে হবে। তবে ওই যে পয়েন্টটা নিয়ে সমালোচনা হচ্ছে যে আপনাদের লোকজনকে বসিয়েছেন, সুযোগ পাওয়া মাত্রই শফিকুল ইসলাম তার ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কিন্তু বসিয়েছিল।